আজ 16ই আগস্ট রবিবার। দেখে নিন আজকের বাছাই করা সব গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই অল্প কিছু হেডলাইন্স। এবারে অনেকেই টাকা পাবেন। আগস্ট মাসে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, অকপট স্বীকারোক্তি রচনা বন্দ্যোপাধ্যায়ের। পাল্টা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজনীতির 4 প্রতিদ্বন্দ্বী এক মঞ্চে, দেবের দাদাগিরিতে বড় ধামাকা। থাকছেন নওশাদ, কুণাল, সজল। হঠাৎ ঋতব্রত শিবিরের অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ। তুঙ্গে জল্পনা, তবে কি এবার ঋত শিবিরে যোগ দেবেন? স্বাধীনতা দিবসের ফ্রেমের বাইরে মমতা, কোথাও দেখা গেল না প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। এছাড়াও রয়েছে আরো অনেক খবর। এবার আসছে বিস্তারিত সংবাদে। সব ঠিক থাকলে আগামীকাল অর্থাৎ 17ই আগস্ট থেকে বাংলার মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে আগস্ট মাসের অন্নপূর্ণা যোজনার টাকা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, 17ই আগস্ট থেকে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে 3000 টাকা করে পাঠানো শুরু হবে। আগে থেকে অন্নপূর্ণা যোজনার আওতায় যোগ্য হওয়ার জন্য একাধিক শর্ত ছিল। এরই মধ্যে বুধবার রাজ্য সরকার স্পষ্ট করে দিয়েছে, যেসব মহিলা উপভোক্তার মাসে নিজস্ব আয় 10,000 টাকা বা তার বেশি, তারা এই প্রকল্পের আওতায় কোনোভাবেই আসবেন না। তবে গ্রামীণ এবং জেলা পুরসভা এলাকায় আবেদনকারীদের কথা মাথায় রেখে বেশ কিছু শর্ত শিথিল করা হয়েছে। বিজেপি ক্ষমতায় আসার পর জুন মাস থেকে অন্নপূর্ণা যোজনার আওতায় টাকা দেওয়া শুরু হয়। এর আগে গত 2 মাসের প্রথম দিকেই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছিল। চলতি মাসে টাকা ঢুকতে দেরি হওয়ায় চিন্তায় ছিলেন আবেদনকারীরা। সম্প্রতি সেই চিন্তা কাটিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 17ই আগস্ট থেকে 10ই জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন তাদের ভেরিফিকেশন সম্পূর্ণ করা যাবে। আর 11 থেকে 31শে জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন তাদের ভেরিফিকেশনের জন্য আরো সময় লাগবে। মুখ্যমন্ত্রী বলেন, আমরা এই মাসে 17ই আগস্ট থেকে 3000 টাকা করে ভেরিফাইডদের অ্যাকাউন্টে টাকা পাঠাবো। অর্থাৎ কাল থেকে এই টাকা দেওয়ার কাজ শুরু হতে চলেছে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পরের বার থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছে যাবে। তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, অকপট স্বীকারোক্তি রচনা বন্দ্যোপাধ্যায়ের। পাল্টা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিজেপির সরকার না হলে আমি তৃণমূলেই থাকতাম। বিধানসভা ভোটে তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম। তৃণমূল হেরে যাওয়ার পরেই দল বদল করেছে, সরলভাবে বললেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল সরকার আবার জিতলে তৃণমূলেই থাকতাম। তৃণমূল হেরে গিয়েছে বলে কি তাহলে দল বদল করলেন? প্রশ্নের সোজা ছাপটা উত্তর দিয়ে তিনি বলেন, নিশ্চয়, আর তো সাপোর্ট পেতাম না। তার দাবি, তৃণমূলের সময় কেন্দ্রের সাপোর্ট ছাড়া তিনি কোনো কাজ করতে পারেননি। সংসদ কোটা নিয়ে রচনা বলেন, সংসদ কোটা থেকে কত করতে পারি? 4,90,00,000 টাকা দিয়ে 7টা বিধানসভায় কি হয়? কিছুই হয় না। একটা ব্রিজও তৈরি হবে না। উল্লেখ্য, রাজ্যে পালা বদলের পর তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগদান রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলির এনসিপিআই সাংসদ আরো বলেন, আমি তৃণমূল, বিজেপি, সিপিএম বুঝি না। মানুষের জন্য কাজ করতে চাই। বিজেপি বিধায়কদের সঙ্গে উন্নয়নের কাজে একসঙ্গে কাজ করব। যদিও রচনাকে পাল্টা সুযোগ সন্ধানী ভদ্রমহিলা বলে কটাক্ষ করেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার দাবি, এরা সুযোগ সন্ধানী ভদ্র মহিলা এবং মানুষের কাছে ঘৃণার পাত্র হয়ে গিয়েছে। রাজনীতির 4 প্রতিদ্বন্দ্বী এক মঞ্চে, দেবের দাদাগিরিতে বড় ধামাকা। থাকছে নওশাদ, কুণাল, সজল। রাজনীতির 4 প্রতিদ্বন্দ্বী এক মঞ্চে, দেবের দাদাগিরিতে বড় ধামাকা। থাকছে নওশাদ, কুণাল, সজল। রাজনীতির উত্তপ্ত বিতর্ক এবার পা রাখতে চলেছে বিনোদনের মঞ্চে। দেব সঞ্চালিত জনপ্রিয় রিয়েলিটি শো দাদাগিরির বিশেষ পর্বে একই মঞ্চে মুখোমুখি হওয়ার কথা তৃণমূলের কুণাল ঘোষ, আইএসএফ এর নওশাদ সিদ্দিকী, বিজেপির সজল ঘোষ এবং সিপিআইএম এর মোস্তাফিজুর রহমানের। রাজনৈতিক মঞ্চে যাদের একে অপরের বিরুদ্ধে তীব্র আক্রমণ করতে দেখা যায়, তাদেরই এবার তুলনামূলকভাবে হালকা মেজাজের অনুষ্ঠানে দেখা যেতে পারে। তবে আগামী 13ই আগস্ট পশ্চিমবঙ্গ বিধানসভার বিশেষ অধিবেশন বসার সম্ভাবনা তৈরি হওয়ায় 4 নেতার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মোস্তাফিজুর রহমান ও নওশাদ সিদ্দিকী জানিয়েছেন, বিধানসভার কাজ থাকলে সেটি তাদের অগ্রাধিকার। কুণাল ঘোষও জানিয়েছেন, বিধানসভার কাজ থাকলে সময় পরিবর্তন করাই কার্যকর সমাধান হতে পারে। অন্যদিকে সজল ঘোষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। ফলে শেষ পর্যন্ত 4 নেতা দাদাগিরির মঞ্চে একসঙ্গে দেখা দেবেন কিনা তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। হঠাৎ ঋতব্রত শিবিরের অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ। তুঙ্গে জল্পনা, তবে কি এবার ঋত শিবিরে যোগ দেবেন তিনি? মেট্রোপলিটন ভবনে ঋতব্রত তৃণমূলের অধিকৃত অফিসে স্বাধীনতা দিবসের উদযাপনের সময় আচমকাই হাজির হন কালীঘাট তৃণমূলের কুণাল ঘোষ। সেখানে চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ রায়, কোহিনুর মজুমদারের সঙ্গে পতাকা উত্তোলন করেন তিনি। পরে বীর শহীদদের শ্রদ্ধা জানান এবং বক্তৃতাও দেন। ঋতব্রত শিবিরকে বারবার করা আক্রমণ করা কুণালের এই উপস্থিতি ঘিরে বঙ্গ রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে। তবে নিজেই এই জল্পনার অবসান ঘটিয়েছেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। জানান, তপসিয়ায় নির্মায়মান তৃণমূল ভবনে দোলা সেন, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়দের সঙ্গে পতাকা উত্তোলন কর্মসূচিতে যোগ দেওয়ার পর তিনি নিজের বিধানসভা এলাকা বেলেঘাটার ওপর দিয়ে যাচ্ছিলেন। তখন মেট্রোপলিটন ভবনে পতাকা উত্তোলন হতে দেখে স্থানীয় বিধায়ক হিসেবে তিনি সেখানে অংশ নেন। কুণাল বলেন,
আমি গাড়ি থেকে আচমকাই নেমে সেখানে যাই, কারণ আমি তো ওখানকার বিধায়ক। বক্তৃতায় তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই তৃণমূল কংগ্রেস লড়ছে এবং লড়বে। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল, আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। স্বাধীনতা দিবসের ফ্রেমের বাইরে মমতা, কোথাও দেখা গেল না প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। ক্ষমতা থেকে চলে যাওয়ার পর প্রথম স্বাধীনতা দিবসে কোথাও দেখা গেল না প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যুব কংগ্রেসের নেত্রী থাকার সময় থেকে 14ই আগস্ট মধ্যরাতে হাজরা মোড়ে জাতীয় পতাকা উত্তোলন করতেন তিনি। মুখ্যমন্ত্রী হওয়ার পরে বেহালার ম্যাটানে পার্থ চট্টোপাধ্যায়ের অফিসের সামনে মমতার কর্মসূচি ছিল বাধা। এমনকি কোভিডের সময়ও জমায়েত ছাড়া শারীরিক দূরত্ব বজায় রেখে স্বাধীনতা দিবস উদযাপন করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এবার দ্বিতীয়টির কোনো সুযোগ ছিল না, কিন্তু রাজনৈতিকভাবেও স্বাধীনতা দিবসের কর্মসূচিতে সশরীরে থাকতে দেখা গেল না তাকে। তবে শনিবার সকালে নিজের এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট করেছিলেন মমতা। কেন এবার তাকে দেখা গেল না তার সঠিক ব্যাখ্যা নেই দলের কারোর কাছে। প্রবীণ নেতা তথা বালিগঞ্জের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, উনি কেন কোনো কর্মসূচিতে যোগ দেননি সেটা জানা নেই। তপসিয়ায় পুরনো তৃণমূল ভবনের সামনে স্বাধীনতা দিবস উদযাপন করেন দোলা সেন, কুণাল ঘোষ, বৈশানর চট্টোপাধ্যায়রা। মমতার বাড়ির উঠোনে জাতীয় পতাকা তোলেন শুভাশিস চক্রবর্তী। কোনো কর্মসূচিতেই মমতাকে দেখা যায়নি। স্বাধীনতা দিবসের ফ্রেমের বাইরে রইলেন মমতা। টুলুকাণ্ডে বড় মোড়, নাম উঠে এলো অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর সাইগলের। পুলিশের তল্লাশি ঘিরে বাড়ছে জল্পনা। বীরভূমের টুলু মণ্ডলকে ঘিরে আর্থিক অনিয়মের অভিযোগের তদন্তে এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগল হোসেনের ফ্ল্যাটে 15ই আগস্ট সকালে তল্লাশি চালালো বীরভূম জেলা পুলিশের বিশেষ তদন্তকারী দল। টুলু মণ্ডলের সঙ্গে সাইগল সম্ভাব্য যোগাযোগ এবং আর্থিক লেনদেনের সূত্র খুঁজতেই এই অভিযান বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ সূত্রের দাবি, তদন্তকারীদের হাতে আসা তথ্য অনুযায়ী টুলু মণ্ডলের সঙ্গে সাইগল হোসেনের পরিচয় ও যোগাযোগ ছিল। সেই যোগাযোগ ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ ছিল নাকি আর্থিক লেনদেনও জড়িয়ে ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এই মামলায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের সময় সাইগল হোসেনের নাম তদন্তকারীদের সামনে আসে বলে পুলিশ সূত্রের দাবি। সাইগল যখন অনুব্রত মণ্ডলের দেহরক্ষী হিসেবে কাজ করতেন, সেই সময় তার সরকারি পরিচয় বা প্রভাব কোনোভাবেই ব্যবহার করা হয়েছিল কিনা তাও তদন্তের আওতায় এসেছে। এদিকে টুলু মণ্ডলের বিরুদ্ধে ওঠা ডিসিআর জালিয়াতির অভিযোগে সিউড়ি থেকে ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরের হেড ক্লার্ক প্রবীর দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মোহাম্মদ নাজিবউদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডল এখনো পুলিশের নাগালের বাইরে। ধর্মতলা পরিষ্কারের নির্দেশ শ্রমিক ভট্টাচার্যের। কলকাতার মুখ পরিষ্কার করে দিন। কলকাতার মুখ ধর্মতলা, সেই ধর্মতলায় অপরিচ্ছন্ন হয়ে পড়ায় এবার ধর্মতলা পরিষ্কারের নির্দেশ দিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর স্বচ্ছ বাংলা তৈরির দিকে জোর দেওয়া হয়েছে। রাস্তায় নোংরা আবর্জনা পরিষ্কারের জন্য নতুন অ্যাপ আনতে চলেছে সরকার। শ্রমিক বলেন, ধর্মতলা থেকে সরে যান, ওটা কলকাতার বুক। আমাদের দুজন কাউন্সিলর আছেন, একজন বিধায়ক আছেন, আমি তাদের দায়িত্ব দিচ্ছি। ধর্মতলা আগে পরিষ্কার করুন, তারপর তো বোঝা যাবে নতুন সরকার এখানে এসেছে। তিনি জানান, এর জন্য কোনো নির্দেশের দরকার নেই, এটি পার্টির ঘোষিত অবস্থান। বেআইনি জবরদখল নিয়ে রাজ্য সরকার আগেই করা বার্তা দিয়েছে। সরকারি রাস্তা জবরদখল করে বসে থাকা হকারদের উচ্ছেদও করা হয়েছে। শ্রমিক বলেন, ধর্মতলা শতাব্দী প্রাচীন দোকানের সামনে ফুটপাত দখল করে প্লাস্টিক লাগানো হয়েছে। তার দাবি, দীর্ঘদিন ধরে ট্যাক্স দেওয়া দোকানগুলির অধিকার রক্ষার দায়িত্ব কাউন্সিলরদের। তবে শ্রমিক স্পষ্ট করেন, একদম হকারদের শেষ করে দেওয়া হোক চায় না সব ক্ষেত্র। তার বক্তব্য, কিছু কিছু জায়গায় হকারদের সরাতে হয় এবং শতাব্দী প্রাচীন দোকানগুলি যাতে দখল হয়ে না যায় তা নিশ্চিত করা প্রয়োজন। মোদির সঙ্গে প্রথম বৈঠক। আগামী সপ্তাহেই দিল্লি আসতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী সপ্তাহেই ভারতে আসতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দিন কয়েক আগেই প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে তারেকের সঙ্গে বৈঠক করেছিলেন ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। এই বৈঠকে তারেককে ভারতে আসার আমন্ত্রণ করেছিলেন তিনি। সূত্রের খবর, সফর প্রায় চূড়ান্ত। প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই হবে তারেক রহমানের প্রথম ভারত সফর। সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠকের দিকে নজর থাকবে। ব্রিক্স সম্মেলন উপলক্ষে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য নয়াদিল্লির তরফে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আলাদাভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা, সীমান্ত ব্যবস্থাপনা এবং আঞ্চলিক নিরাপত্তার মতো বিষয় আলোচনায় গুরুত্ব পেতে পারে। 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। তবে নতুন বিএনপি সরকার ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের বার্তা দিয়েছে। গত এপ্রিল মাসে বাংলাদেশের বিদেশ মন্ত্রী খলিলুর রহমান নয়াদিল্লি এসে এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। 10ই আগস্ট ঢাকায় ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীও তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। সম্ভাব্য সফরে জল বন্টন, বাণিজ্য, ট্রানজিট এর পাশাপাশি জ্বালানি সহযোগিতা, সীমান্ত ব্যবস্থাপনা এবং যোগাযোগ ব্যবস্থা নিয়ে আলোচনা হতে পারে।
গঙ্গার জলবন্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বর মাসে শেষ হওয়ার কথা। সফরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। লালকেল্লার ভাষণে মোদীকে টেলিপ্রম্পটার খোঁচা কংগ্রেসের, পাল্টা বন্দে মাতারম নিশানায় সোনিয়া। দেশের ৮০তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে প্রায় ৭৫ মিনিট ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাষণের এক পর্যায়ে কয়েক সেকেন্ড থেমে নিচের দিকে তাকান তিনি এবং পরে বৈদ্যুতিন গাড়ি বিক্রির পরিসংখ্যান বলতে গিয়ে ভুল করে তা সংশোধন করেন। এই ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করে কংগ্রেস নেতা পবন খেরা লেখেন, টেলিপ্রম্পটার ছাড়া মহামানব। আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালও মোদীকে আত্মবিশ্বাসহীন, উদ্বিগ্ন এবং নরবরে প্রধানমন্ত্রী বলে খোঁচা দেন। এদিনের ভাষণে কৃত্রিম মেধা, সেমিকন্ডাক্টর থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে দেশের আগামীর দিশার আভাস দেন প্রধানমন্ত্রী। তার পরনে সবুজ, সাদা ও কমলা রঙের রুমাল নিয়েও কংগ্রেস কটাক্ষ করে। বিরোধীদের আক্রমণের পাল্টা বিজেপি অভিযোগ করে, দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তর ইন্দিরা ভবনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বন্দে মাতরম পরিবেশনের সময় সোনিয়া গান্ধী বাধা দিয়েছেন। তবে বিজেপির অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস। জয়রাম রমেশের দাবি, বন্দে মাতরম সম্পূর্ণ গাওয়া হয়েছে এবং সোনিয়া খড়গের জন্য চেয়ার আনতে বলেছিলেন। উনি ৮০ বছরের একজন লোক, ওনার তো হার্ট অ্যাটাকও হয়ে যেতে পারে। নির্মল ঘোষকে নিয়ে বড় দাবি রত্না দেবনাথের। আরজি করে নির্যাতিতার দেহ তড়িঘড়ি সৎকারের মামলায় নির্মল ঘোষের নাম জানানোর পর থেকেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। আদালতের নির্দেশে প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ এই মুহূর্তে 14 দিনের জেল হেফাজতে রয়েছেন। খড়দহ থানা থেকে বের করে পিজন ভ্যানে তোলার সময় নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম কাদা ছোড়া হয়। নির্মল ঘোষকে লাথি মারা হয় বলেও অভিযোগ। এই ঘটনায় পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ বলেন, অপরাধীদের কঠোর সাজা চান তিনি, তবে আইন নিজের হাতে তুলে নেওয়া বা বয়স্ক নেতার ওপর চড়াও হওয়াকে সমর্থন করেন না। তিনি বলেন, এই যে ডিম ছোড়া বলুন বা কাদা ছোড়াই বলুন, যাই হোক না কেন, উনি ৮০ বছরের একজন লোক, ওনার তো হার্ট অ্যাটাকও হয়ে যেতে পারে। অন্যদিকে পানিহাটি এলাকায় পুকুর ভরাট করে ফ্ল্যাট তৈরি এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে নির্মল ঘোষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি। আরজি করে নির্যাতিতার দেহ তড়িঘড়ি সৎকারের ঘটনায় যুক্তদের শুধু জেল হেফাজতে নয়, ফাঁসি হওয়া উচিত বলেও দাবি করেন রত্না দেবনাথ। মুখ্যমন্ত্রী এবং প্রশাসনের ওপর পূর্ণ ভরসা রেখে তিনি জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, শ্মশানের কাগজে সই, ময়নাতদন্তের সময়ের পরিস্থিতি, টালা থানার ভূমিকা এবং সঞ্জীব মুখার্জির যুক্ত থাকা নিয়ে সঠিক তদন্ত এগিয়ে গেলে দোষীরা কঠোর শাস্তি পাবে। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল।